touching lives. নমস্তে, অ্যাপোলো গ্লেনিগলস ডিয়ার ডক্টরে আপনাদের স্বাগত জানাই। আমি রিনি। আমাদের প্রথম বিভাগ অর্থাৎ ভিজিটিং আওয়ার্সে যাব আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে, যেখানে আজকের আলোচনার বিষয়বস্তু ইলেকট্রোফিজিওলজি। সেখানে উপস্থিত আছেন ডক্টর আফতাব খান। তার সঙ্গে আলোচনা করে যারা আমারই মতো এই বিষয়টি সম্পর্কে ততটুকু জানেন না, তাদের বোধহয় অনেক উপকার হতে চলেছে। Dr. Khan, a very warm welcome to the Visiting Hours. Thank you. First question, EP study সম্বন্ধে আমরা অনেকেই কিছু জানি না। ইনফ্যাক্ট আমি যতটুকু জেনেছি যে টা এনজিওগ্রাফির সাথে বোধহয় সামথিং রিলেটেড, বা এনজিওগ্রাফি টেস্টটা নেক্সট স্টেপ হতে পারে, এই একটা ধোঁয়াটে একটা ব্যাপার আমাদের কাছে এসেছে, বাট আই এম নট ভেরি ক্লিয়ার। তো মাই ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ইজ ইপি স্টাডি, আর এটার সাথে কি এনজিওগ্রাফির কোনো মিল আছে? অমিল থাকলে কোথায় কোথায়? না, এটা অনেক ভালো কোয়েশ্চেন। কেন অনেক সময় আমাদের জেনারেল পপুলেশনে এটা একটা মিসকনসেপশন থাকে কি অ্যাঞ্জিওগ্রাফি আর ইপি স্টাডি একই পরীক্ষা আছে। অ্যাঞ্জিওগ্রাফি আমরা সব জানি, কেন এটা অনেক বছর থেকে আছে, অনেক সব সেন্টার্সে হয়, অনেক সব হসপিটালে এটা পরীক্ষা হতে পারে। অ্যাঞ্জিওগ্রাফি মানে হার্টের ভেতরে কোনো রক্তনলীতে আমাদের ব্লকেজ থাকতে গেলে, যার জন্য হার্ট অ্যাটাক হতে পারে কি বাইপাস সার্জারি লাগে, তখন আমরা অ্যাঞ্জিওগ্রাফি পরীক্ষা করে দেখি কি হার্টের রক্তনলীটা ঠিক করে কাজ করছে কিনা, এর আমাদের একটা আইডিয়া দেয়। কিন্তু হার্টের আমাদের দুটো পার্টস থাকে, একটা থাকে ব্লাড ফ্লো যেটা রক্তনলী থেকে যায়, আর একটা হার্টের ইলেকট্রিক্যাল সার্কিট যেটা হার্টবিটটাকে কন্ট্রোল করে। স্যার, মাই নেক্সট কোয়েশ্চেন টু ইউ ইজ, আমার একটা ফ্রেজ আমরা শুনতে পাই, সেটা হচ্ছে সাসপেশন অফ ইলেকট্রিক্যাল প্রবলেমস। তো প্রথম কথা হচ্ছে এর মানেটা কি, সেকেন্ডলি এর লক্ষণগুলো কি কি? ইলেকট্রিক্যাল প্রবলেম আমরা সাসপেক্ট করা চাই কি পেশেন্টসদের জানা চাই কি আমাদের একটা ইলেকট্রিক্যাল প্রবলেম হতে পারে, যখন দুটো কি তিনটে মেইন সিমটমস হয়। দ্য ফার্স্ট কমন সিমটম যেটা পেশেন্টসরা কমপ্লেন করে, যেটা হচ্ছে কি মাথা ঘুরে পড়ে গেছি, মানে অনেক সময় ব্ল্যাকআউট যেটা বলে, যাকে ব্ল্যাকআউট বলা হয়। আচ্ছা, বেশ। নাও দ্য প্রবলেম যেটা আছে কি অনেক সময় যে পেশেন্ট যার নিজের ব্ল্যাকআউট হচ্ছে, ও বুঝতে পারে না কি আমি 2 সেকেন্ডের জন্য কি 1 মিনিটের জন্য আনকনসিয়াস হয়ে গেছিলাম কি ব্ল্যাকআউট হয়েছিল। অনেক সময় ওর যে নেবার আছে কি ওর সাইডে যে বসে আছে, ও বলতে পারে কি আপনি 2 মিনিটের জন্য আপনার চোখটা ব্ল্যাঙ্ক হয়ে গেছিল, আপনি অজ্ঞান হয়ে গেছিলেন, কিন্তু পেশেন্ট নিজে অনেক সময় বুঝতে পারে না কি আমাকে একটা ব্ল্যাকআউট মতন হয়েছিল। সো ব্ল্যাকআউট ইজ ওয়ান সাসপিশন অর ওয়ান সিমটম দ্যাট রেজেস আ সাসপিশন অফ অ্যান ইলেকট্রিক্যাল প্রবলেম। দ্য সেকেন্ড সিমটম যেটা থাকে ওটা হয় বুক ধড়পড় করা, যেটাকে প্যালপিটেশন বলা হয়। সো অনেক সময় পেশেন্টসের একটা বুক সাডেনলি ধড়পড় করতে লাগছে, আরামে বসে আছে, সাডেনলি হার্টবিটটা ফাস্ট হয়ে গেল। এটা একটা আরেকটা প্রবলেম আছে, যেটা হার্টের একটা ইলেকট্রিক্যাল সার্কিটের মানে ডিস্টারবেন্সের একটা সাসপিশনটা রেজ করে। থার্ড সিমটম থাকে ব্রেথলেসনেস। অনেক সময় যে পেশেন্টস বসে আছে, সাডেনলি বুকটা ধড়পড় করলে লাগলো কি হার্টবিটটা স্লো হয়ে গেল, তখন নিঃশ্বাস নিতে অসুবিধা হতে লাগলো। এই দুটো তিনটে মেইন সিমটমস আছে, মাথা ঘুরে যাওয়া, পালপিটেশন হওয়া কি শ্বাসকষ্ট হওয়া, এই তিনটে মেইন কারণ আছে যে সিমটমস আছে যার জন্য একটা ইলেকট্রিক্যাল প্রবলেমটা সাসপেক্ট করা যায়। স্যার, এই যতগুলো আপনি সিমটমস বললেন, তো এইগুলো কি লাইফ থ্রেটনিং? কিছু সিমটমসটা লাইফ থ্রেটনিং হতে পারে। ফর এক্সাম্পল, যদি মাথা ঘুরে গেল কোথায়, আর যদি আপনি বাইরে রাস্তায় আছেন, তো যেখানে পড়ে যাচ্ছেন ওখানে একটা মেজর অ্যাক্সিডেন্ট হওয়ার একটা ভয় থাকে। কিছু হার্টের পালপিটেশনস থাকে যেটাকে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া বলা হয়, এটা একটা লাইফ থ্রেটনিং অ্যারিথমিয়া থাকে, যেখানে আপনি বাইরে বোধহয় দেখেছেন অনেক সময়। ফর এক্সাম্পল, ইন সুইডেন দে হ্যাভ ইলেকট্রিক্যাল ডিফিব্রিলেটর্স, মানে পাবলিক অ্যাক্সেস ডিফিব্রিলেটর্স থাকে, যেখানে যদি কোনো পেশেন্ট পালপিটেশনের জন্য অজ্ঞান হয়ে গেছে কি হার্টবিটটা সাডেনলি রেজ হয়ে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছে, ওখানেই শক দিয়ে পেশেন্টের হার্টবিটটাকে আবার স্টার্ট করা যেতে পারে। Unfortunately, in India, we don't have the awareness, not the resources to do this. But then, এটা একটা life threatening arrhythmia হতে পারে in some group of patients, not in all, but yes, in a few percentage of patients, palpitations can be life threatening also. So this is not something that we ask patients to neglect. It is not to say that every palpitation is life threatening, but yes, there are certain subsets, especially যদি আগে একটা heart attack হয়ে থাকে আর এমনি patients যদি palpitation হয়, this could be marker of what we call as a ventricular tachycardia. তো এটা একটা initial symptom হতে পারে, যেটা একটা লাইফ থ্রেটনিং অ্যারিথমিয়ার একটা ওয়ার্নিং দিতে পারে। সো ইট শুড নট বি নেগলেক্টেড, দ্যাট ইজ হোয়াট দি বটম লাইন ইজ। তখনই আপনি রেকমেন্ড করছেন যে একটা ইপি স্টাডি করিয়ে নেওয়া দরকার। At least see an electrophysiologist. So what basically is the difference between an electrophysiologist, যেটা আগে বলেছিলাম
পাইপলাইন যেটা ঠিক করে কি অ্যাঞ্জিওপ্লাস্টি করে ওদের আমরা প্লাম্বার বলি যদি, তো ইলেকট্রিক্যাল সার্কিটকে যারা ঠিক করে ওদের ইলেকট্রিশিয়ান অর ইলেকট্রোফিজিওলজিস্ট বলা হয়। So I think what we need to do is to see an electrophysiologist who will be able to decide whether you need an EP study or not, and then take the further treatment ahead. ওকে স্যার, এই যে কেসটা আপনি মেনশন করলেন, তো এর কি কোনো এজ গ্রুপ আছে? ইনফ্যাক্ট ধরুন আমি বা আমার বয়সী যারা ছেলেমেয়েরা, তারা নিজেদেরকে কিভাবে রক্ষা করবে? Right. কিছু কিছু palpitations এর কি ইলেকট্রিক্যাল ডিস্টারবেন্স যেটা আছে ওটা ইনবর্ন থাকে, সিন্স বার্থ থাকে। আচ্ছা। আনফরচুনেটলি এর কোনো প্রিভেনশন নেই, মানে এটা এনিওয়ান ক্যান হ্যাভ ইট, এনি হেলদি পার্সন লাইক ইউ আর মি ক্যান অলসো হ্যাভ ইট। সো এটা কোনো, আনফরচুনেটলি ইটস আ স্পোরাডিক ডিজিজ, উই ক্যান নট ডু এনিথিং টু প্রিভেন্ট ইট। কিন্তু এর ম্যানিফেস্টেশনটা, তো রোগটা আপনার ছোটবেলা থেকে হতে পারে, কিন্তু ওর ম্যানিফেস্টেশনটা ইট ক্যান হ্যাপেন এট এনি এজ। মানে ওর ফার্স্ট সিমটমসটা হতে পারে at the age of 10 years হলো কি at the age of 80 years হলো, there is absolutely no prediction when you can have it. And that's the reason this disease is so difficult to treat. মানে ট্রিটমেন্ট করাটা অনেক ডিফিকাল্ট থাকে, কেন যদি একটা 10 বছরের বাচ্চার একটা পালপিটেশন হলো, ওকে জীবনভর ওষুধ দেওয়াটাও একটা প্রবলেম থাকে। সিমিলারলি at the age of 80 years or 70 years if you have it, there is no prediction when you can have it. এটা না কি কোনো কাজ করতে গিয়ে হবে, কি কোনো অ্যাক্টিভিটি করতে গেলে হবে, তা রাত্রে বসে আছেন কি ঘুমিয়ে আছেন তখন হতে পারে, কোথাও বাইরে আছেন আপনি ট্রাভেল করছেন তখন হতে পারে। অ্যান্ড দ্যাট ইজ ওয়্যার দি প্রবলেম রিয়েলি লাইজ। দিস ডিজিজ ইটসেলফ ইজ আনপ্রেডিক্টেবল, এর কখন হবে এর কোনো ঠিক নেই। অ্যান্ড আনফর্চুনেটলি ইন মেজরিটি অফ দ্য পেশেন্টস ইট ইজ কনজেনাইটাল অর ইনবর্ন, মানে এটা কোনো it's not related to your habits. For example, a heart attack is related to your smoking habits or your diet or your lack of exercise, but electrical problems in majority of the patients is not related with anything that we do or anything that we can do to prevent. In a small majority of patients, it is also related to a heart attack. মানে অনেক কম পেশেন্টসে যেটা দেখা কি যদি আগে হার্ট অ্যাটাক হয়ে থাকে তখন ইলেকট্রিক্যাল প্রবলেমসটা যেটা আমরা জাস্ট ডিসকাস করলাম একটা লাইফ থ্রেটনিং হতে পারে, বাট ইন দ্য ভাস্ট মেজরিটি অ্যাজ মাচ অ্যাজ 95 to 97%, unfortunately there is nothing that we can do to prevent us from having this problem. স্যার, অনেক সময় দেখা গেছে যে মানে লোকে অ্যাংজাইটির জন্য তাদের প্যালপিটেশনস হয়, তো এবার ডাজ অ্যাংজাইটি ব্রিং ইন প্যালপিটেশনস নাকি প্যালপিটেশন ব্রিং ইন অ্যাংজাইটি? রাইট, সার্টেন প্যালপিটেশন আমাদের নিজের সবার হয়। কোনো একটা ব্যাড নিউজ শুনলাম কি সাডেনলি কোনো আওয়াজ হলো, আমাদের হার্টবিটটা বেড়ে যায়। ঘুম থেকে জেগে শুয়ে আছে কেউ, সাডেনলি উঠে দিল, তাহলে হার্টবিটটা বেড়ে যায়। সো দিজ আর নর্মাল ফিজিওলজিক্যাল ইনক্রিজ ইন দি হার্ট রেট, এটা সবার হওয়া চাই। যখন আমরা হাঁটাচলা করি, দৌড়াদৌড়ি করে আমাদের হার্টবিটটা বাড়ে, তো এটা একটা ন্যাচারাল ফেনোমেনন আছে, এটাকে আমরা অবনর্মাল বলবো না। তাও যদি আমাদের প্যালপিটেশন হচ্ছে, আমাদের অন্য কারণটাও খুঁজতে হয়। অনেক সময় কোনো কোনো পেশেন্ট যাদের হাইপার থাইরয়েডিজম, বডিতে থাইরয়েড গ্ল্যান্ডটা বেশি থাকে, ওদেরও হার্টবিটটা সাডেনলি বেড়ে যেতে পারে। বুঝছেন, কারো অ্যানিমিয়া, হার্টবিট হিমোগ্লোবিনটা যদি বডি কম থাকে, এমনি পেশেন্টসেরও প্যালপিটেশন হতে পারে। তো দেয়ার আর সার্টেন আদার ফিজিওলজিক্যাল কজেস। এটা নাকি যারও প্যালপিটেশন হচ্ছে মানে হার্টের ইলেকট্রিক্যাল সার্কিটের জন্য হচ্ছে, এটাও বলাটা ঠিক না, কিন্তু কিছু কিছু অন্য রোগে থাকে যার জন্য হার্টবিটটা বাড়তে পারে। সো লেটস ট্রাভেল টু দি আদার এন্ড অফ দ্য স্পেকট্রাম, স্লো হার্টবিট, স্লো হার্ট রেট। এই ক্ষেত্রে কি পেসমেকার প্রয়োজন বা এর চিকিৎসা কিভাবে হয়? রাইট, বেশিরভাগ যদি স্লো হার্টবিট থাকছে আর পেশেন্টের ওর সঙ্গে সিমটমস থাকছে, যেটা আমরা ডিসকাস করছিলাম, যদি মাথা ঘুরে পড়ে যাচ্ছে, তাহলে এটা ডেফিনেটলি একটা কজ থাকে কি আমাদের পেসমেকার দরকার লাগতে পারে। কিন্তু কিছু কিছু পেশেন্ট থাকে যাদের কোনো সিমটমস নেই, কিন্তু খালি একটা ইসিজিতে ডিফেক্ট পেলাম, যেটাকে আমাদের ভাবছি কি ভাই আগে গিয়ে আনকনসিয়াস হতে পারে, কি আগে গিয়ে পেসমেকার লাগাতে দরকার লাগতে পারে। কিন্তু পেশেন্ট নিশ্চয়ই ভাবতে পারে কি এখন তো আমার কোনো সিমটমস নেই, আমাকে কেন পেসমেকার লাগানো দরকার। তো এই ক্ষেত্রে যেখানে আমাদের একটা কনফিউশন কি যেখানে সায়েন্স ক্লিয়ার পিকচার ইসিজির বেসিসে দিতে পারে না কি এটা আপনার পেসমেকার দরকার কি না, ওখানে আমাদের এই ইপি স্টাডি অনেক হেল্প করে। কেন আমরা হার্টের ভেতরে গিয়ে আমরা হার্টের ইলেকট্রিক্যাল সার্কিটকে চিকিৎসা করে দেখছি কি আপনার হার্টের ইলেকট্রিক্যাল প্রবলেম আছে কি না। যদি ইপি স্টাডিতেও দেখা গেল কি আপনার ইলেকট্রিক্যাল ডিফেক্ট আছে, ইভেন ইফ ইউ ডোন্ট হ্যাভ আ সিমটম, কি আপনার অজ্ঞান যদি নাও হয়ে থাকেন, কিন্তু ইপি স্টাডিতে আমরা দেখতে পাচ্ছি কি আপনার ইলেকট্রিক্যাল সার্কিটটা ডিফেক্টিভ আছে, তাহলে এই ক্ষেত্রে অনেক সময় পেসমেকার দরকার লাগতে পারে। উই ডোন্ট ওয়েট টিল ইউ হ্যাভ আ সিমটম, কি আপনি কোথায় পড়ে গেলেন, মাথা ফেটে গেল, কি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, পরে পেসমেকার লাগাতে হবে, এটাও না। তাহলে EP study helps us to identify that group of patients who are at high risk of having a problem. আর the reverse is also true, কি আপনার ইসিজিতে অনেক ডিফেক্ট পাওয়া যেতে পারে, কিন্তু যদি EP স্টাডি করে দেখলাম আমরা কি অনেক বেশি ডিফেক্ট নেই, তাহলে পেসমেকার নাও লাগতে পারে। স্যার, এই প্রসিডিওরটার পর যে আপনি বলছিলেন, যেটা মেনশন করছিলেন, এর রিকভারি পিরিয়ড কত দিন, কত সময় লাগে আমাদের নার্সিং হোমে? Right, no, actually it is a day care procedure. আমাদের যে হয় কি পেশেন্টসরা মোস্টলি ক্যান গো হোম দ্য নেক্সট ইভিনিং। আই মিন সকালে ভর্তি হয়, বিকালে কি দুপুরবেলা আমরা করলাম,
নেক্সট মর্নিং পেশেন্ট বাড়ি চলে যেতে পারে। আচ্ছা, মেনি টাইমস আর পেশেন্টস ইন আর কান্ট্রি ডোন্ট ওয়ান্ট টু গো হোম। আমাদের পেশেন্ট এমনি থাকে কি ভাই এত বড় প্রসিজার করেছি, এত জলদি বাড়ি চলে যেতে হচ্ছে, পেশেন্টস অনেক সময় এটা বুঝতে পারে না, কিন্তু ইটস আ ভেরি সেফ প্রসিজার। অ্যান্ড আই হ্যাভ হ্যাড কিডস হু হ্যাভ গন ব্যাক টু স্কুল দ্য নেক্সট মর্নিং, মানে সকালে করেছে, নেক্সট মর্নিং আবার স্কুল অ্যাটেন্ড করেছে। সো ইটস আ ভেরি সেফ প্রসিজার, ইটস আ প্রসিজার উইচ ক্যারিজ আ ভেরি ভেরি লো রিস্ক ইন টার্মস অফ প্রসিজারাল রিস্ক, যেটা আমরা বলি রিস্ক ফ্যাক্টরটা 0.1 to 0.5% বলা হয়। So it falls into the category of a low risk procedure. The same risk of having a dental extraction, দাঁত ওঠাতে যেটা আপনার risk factor আছে, এই প্রসিজারে আমরা same risk factorটা বলি। So most patients are able to go back the next morning itself. তো একদিন হসপিটালে থাকতে হয় আর পরের দিনই patients can go back because there is no stitching, কোনো stitch নেই, কোনো কাটাকুটি নেই, and most patients can go back the next morning and get active again. স্যার যাদের ফাস্ট হার্টবিট তাদের জন্য কি ধরনের পেসমেকার দরকার, এর বিশেষত্ব কি? দেখেন বেশিরভাগ যে পেসমেকার লাগানো হয় এটা পেশেন্ট যাদের স্লো হার্টবিট হয়, যারা মাথা ঘুরে অজ্ঞান হয়ে যাচ্ছে, কিন্তু কোনো পেশেন্ট যা থাকে যাদের ফাস্ট হার্টবিটও হয়ে যায়, তখন পেশেন্টস ক্যান কোল্যাপস, যাদের এক্সটার্নাল শক দিতে দরকার লাগতে পারে। তো কিছু ডিভাইসেস আছে, কিছু মেশিনস আছে যেটা পেসমেকার মতনই আছে, কিন্তু ওটা খালি নিশ্চয় স্লো হার্টবিটের জন্য না, কিন্তু হার্টবিট যেটা স্লো হয়ে যায় ওর জন্যও আছে। ইন এডিশন এটাতে একটা ইন্টারনাল শক দেওয়ার একটা ক্যাপাসিটি থাকে। তো যদি হার্টবিট অনেক ফাস্ট হয়ে গেল, মেশিনটা নিজের ভেতর দিকে ডিটেক্ট করে না কি লাইফ থ্রেটনিং একটা ফাস্ট হার্টবিট হচ্ছে, ওইটা একটা ইন্টারনাল শক দিয়ে যায়, যেটাকে ইন্টারনাল কার্ডিওভার্টার ডিফিব্রিলেটর বলা হয়। সো দিজ আর মেশিনস উইচ হ্যাভ বোথ আ স্লো হার্ট রেট মেকানিজম প্লাস আ মেকানিজম টু ট্যাকল দি ফাস্ট হার্ট রেট। তো এই মেশিনসকে আইসিডি বলা হয়, আর ইমপ্লান্টেবল কার্ডিওভার্টার ডিফিব্রিলেটর্স। সো দিজ আর অ্যাগেন মোর ইম্পর্টেন্ট ইন পেশেন্টস যাদের হার্ট অ্যাটাক হয়ে একটা লাইফ থ্রেটনিং অ্যারিথমিয়া হচ্ছে, যেটাকে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া বলা হয়। In fact, there have been studies in the West which have shown that ICD saves lives. So if you have two patients, দুটো মানুষ আছে, একজন যে খালি ওষুধ খেয়ে এটাকে হার্টবিটটাকে কন্ট্রোল করছে, আর একজন যার এই মেশিনটা লাগানো আছে যেটাকে আইসিডি বলা হয়েছে, এটা দেখা গেছে কি আইসিডি লাগানো মানুষের ডিউরেশন অফ লাইফটাও বেশি থাকে। মানে অনেক বেশি ট্রিটমেন্ট নেই আমাদের, যেখানে আমরা বলতে পারি কি আমরা আপনার ডিউরেশন অফ লাইফকে বাড়াচ্ছি, আমরা কোয়ালিটি অফ লাইফটাকে বাড়াতে পারি, কিন্তু সায়েন্সে দেখেছি কি যাদের আইসিডি লাগানো থাকে ওদের ডিউরেশন অফ লাইফ বেশি থাকে, কেন যারা মেডিসিনসে খালি থাকছে ওদের একটা সাডেন কার্ডিয়াক ডেথ হওয়ার একটা রিস্ক থাকে। স্যার আপনি যে সমস্যার কথা বলছেন, isn't an ECG good enough to pick up those signals? রাইট, এটা অনেক ভালো কোয়েশ্চেন জিজ্ঞেস করলেন আপনি, কি ইসিজি করে আমরা অনেক সময় কেন এটাতে ডিটেক্ট করতে পারি না। তো প্রবলেম উইথ দিস ডিজিজ, যেটা আপনার বললাম কি রোগটা এমনি আছে কি এটা স্পোরাডিক আছে, এটা কখন হবে এর কোনো ঠিক নেই। মেজরিটি অফ দ্য পেশেন্টস আমাদের থাকে যাদের প্যালপিটেশন হলো, কি আমরা লেডিস যারা বাড়িতে আছে কি কোনো যে কাজে কেউ আছে, যখন প্যালপিটেশনটা হলো তখন আমরা ফিল করলাম সাডেনলি হার্টবিটটা বাড়ছে। বাই দ্য টাইম উই রিচ এ ডক্টর অর উই গো টু টেক অ্যান ইসিজি, কিছু কিছু পেশেন্ট থাকে কি যেতে যেতে হার্টবিট আবার বন্ধ হয়ে গেল। তো যখন পর্যন্ত ওরা ডক্টরের কাছে গেল আর বললো কি আমার হার্টবিটটা বাড়ছে, যখন ডক্টরটা দেখলো কি তখন যখন একটা ইসিজি করলো তখন দেখলো কি সব কিছু ঠিক আছে। তো অনেক সব যে লেডিস আছে, I would suggest that in our society, Indian society, as many as 70% of ladies who come to me with this electrical problem, they have been treated with psychiatric medicines earlier. কেন ওদের একটা অ্যাংজাইটি ফ্যাক্টর বলে ওদের অ্যাংজাইটির ওষুধ দিয়ে ঠিক করা হচ্ছে। কেন ওদের যখনই যারা ডক্টরের কাছে যাচ্ছে প্যালপিটেশন নিয়ে, ডক্টর দেখছে কিনা এখন তো ইসিজি ভালো আছে, ওদের রিপোর্টসটা সব ভালো আছে, তো ওদের বলা হচ্ছে কি না এটা সব অ্যাংজাইটির জন্য আছে, যেটা আপনি বলেন কি অ্যাংজাইটির জন্যও আমাদের হার্টবিট বাড়তে পারে, কিন্তু এটা হওয়ার সময় নট নেসেসারিলি অ্যাংজাইটি রিলেটেড থাকতে পারে। আর এটাই যেখানে প্রবলেম আছে, যেখানে ডায়াগনোসিসে অনেক সময় ডিলে হয়ে যায়। সো মেনি পেশেন্টস হ্যাভ বিন সাফারিং। ইনফ্যাক্ট যখন আমরা নিজের অ্যাপোলো হসপিটালে আমরা যে ডেটা অ্যানালাইজ করে দেখলাম, নাও সিন্স দিস থেরাপি ইজ অ্যাভেলেবল অ্যান্ড ইট ইজ আ কিওর, আমরা চাই কি বেশি করে পিপল শুড গেট দি বেনিফিট অফ দিস থেরাপি। বাট ইন দ্য ওয়েস্ট মোস্ট পিপল গেট দিস থেরাপি উইদিন সে 1 year of their palpitations. কি 1 বছর হলো palpitation, most of the patients would get their therapies done. But in our country, আমরা যে আমাদের ডেটা দেখলাম, patients come to us only after they have suffered for as much as 5+ years. মানে 5 বছরের পরে যখন palpitation হতে থাকছে, মিস করতে থাকছে, ডায়াগনোসিস হতে পারছে না, যখন একবার ইসিজি করা হয়েছে যা সাডেনলি ধরা পড়েছে তখনই ওরা আসছে। যখন এটাকে আমরা জলদি স্টেজে ধরে we can treat it and we can cure a patient. So that is where I think lack of awareness amongst the patients as well as amongst the society is responsible for these patients suffering for so long. Which means that আপনার কথা অনুযায়ী যে এটা তো রোজ নাও হতে পারে, সুতরাং সেখানে হল্টার ইসিজিও কোনো অনেক বেশি রোল হয় না। এটা প্রবলেম কি হল্টার যেখানে আমরা 24 ঘন্টা দেখছি কি 28 ঘন্টা দেখছি, যদিও 24 ঘন্টাতে না হলো, again we may not be able to pick up this disease. So it is more based on the basis of symptoms that we go by, কি পেশেন্ট আরামে বসে আছে,
সাডেনলি হার্টবিট বেড়ে গেল, কোনো অ্যাংজাইটিতে থাকতে গিয়ে তখন হার্টবিট বাড়ছে, তাহলে এটা অ্যাংজাইটি রিলেটেড হতে পারে। কিন্তু রিল্যাক্স করছে, মিউজিক শুনছে, রাত্রে ঘুমিয়ে আছে, তখন সাডেনলি হার্টবিট বেড়ে গেল, দেন দিস ইজ নট a normal anxiety, this is something that is তাহলে তখন abnormal. কি করা উচিত? আমাদের পরের দিন সকালবেলায় যদি হতে পারে জিপির কাছে যাওয়া উচিত না হার্ট স্পেশালিস্টের কাছে? যদি হতে পারে যখনই যেখানে আছেন ইউ শুড ট্রাই এন্ড গেট অ্যান ইসিজি ডকুমেন্টেড। যদি ইসিজি না করতে পারছেন দেন ইউ গো টু আ ডক্টর হু ক্যান এট লিস্ট চেক ইউর পালস। অনেক সময় ডক্টর যেগুলো দেখে বললো কিনা আপনার পালসটা 180-200 বিটস আছে, দ্যাট মিনস দিস ইজ abnormal। এটা নর্মাল অ্যাংজাইটি থেকে আমাদের হার্টবিটটা 200 পর্যন্ত যায় না। So then that will raise a suspicion that there is an electrical problem. So the first contact point should be the nearest doctor. Don't try and search a heart specialist at that period of time. যেখানে জলদি আপনার একটা ইসিজি হতে পারে কি একটা ডক্টর দেখে নিতে পারে, ওইটা অনেক ইম্পর্টেন্ট, সো দ্যাট আমরা একটা ডায়াগনোসিস করতে পারি। And once your electrical problem is diagnosed, then you must try and seek out an electrophysiologist. As I said, you must try and find out an electrician and not a plumber. So the electrician will take care of your electrical problems of the heart. Sir, one last question. Keeping the global scenario in view, আমাদের দেশে ইনফ্যাক্ট আমাদের রাজ্যে আজকে কার্ডিওলজি অ্যান্ড ইটস ট্রিটমেন্ট কোন জায়গায় দাঁড়িয়ে আছে? So when we talk about angioplasty, যখন আমরা angioplasty, bypass surgery কি বাকি হার্টের চিকিৎসা এই ব্যাপারে যখন কথা বলছি, I think we are not lesser than the world. মানে যে rest of the world এ যেভাবে ট্রিটমেন্ট হচ্ছে, we are very proud to say that in India also we have equal amount of facilities, in equal amount of expertise and equal amount of patient care. তো আমাদের পেশেন্টসের কোথাও বাইরে যেতে দরকার লাগে না। The only issues are that when you look at number of cardiologists, যদি আমরা cardiologist দেখি, amongst cardiologists the number of cardiologists who are treating patients with blockages, যেটাকে interventional cardiologist বলা হয়, vis-a-vis cardiologists who are doing electrophysiology, যারা electrical problem এর চিকিৎসাটা করে, unfortunately the ratio is very skewed. So for what the data now tells us, for example the Indian scenario যেটা আছে, আমরা দেখতে পেরেছি কি for every 300 doctors or 300 cardiologists who are treating blockages in the heart, there probably is only one electrophysiologist. So the awareness amongst doctors as well as the interest rate amongst doctors who are treating the electrical circuits is pretty low. The reason is that it is a demanding field, it requires a lot of time, it is not as well paying, again this is to be truthful to you, it is not as well paying as a plumber or an interventional cardiologist. So this is the basic factors why in India the number of doctors who are practicing electrophysiology is much lesser than the number of doctors who are practicing interventional cardiology. But again, all said and done, in West Bengal, I think we are very lucky that there are at least 4 institutes, including a government hospital, যেখানে আমাদের EP study করার এখন facilities টা আছে. So in West Bengal there are 4 centers at least, যেখানে EP study আর radio frequency ablation, electrical problems এর চিকিৎসাটা তাও হতে পারে. And I think that itself is a great achievement. Because looking at the total numbers, মানে all over the country যদি আমরা দেখি, there will be at least around 50 to 60 centers only. But in West Bengal we have 4 centers, which is pretty good in terms of the national ratio. Thank you very much, Dr. Khan. You have been very honest and forthright. And এমন একটি বিষয় নিয়ে আজকে আপনি আমাকে এবং আমাদের দর্শকদের জানালেন যে এই বিষয়ে আমাদের সত্যি কোনো ধারণা ছিল না, কিন্তু এটা জানার পর বুঝেছি যে এই যে বুক ধড়ফড় করা বা এই পালপিটেশন হঠাৎ হওয়া, এটা কিন্তু ছেলে খেলা না, বা এটাকে খুব সহজে নেওয়া উচিত হবে না। এবং আমাদের টিমের সকল সদস্যের তরফ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই ফর বিইং অ্যাট Apollo Gleneagles, dear doctor. Thank you. ভিজিটিং আওয়ারের পরের বিভাগ অর্থাৎ ফেসিলিটিজে যাওয়ার সময় হয়ে গেছে। আমি জানি আপনারা আছেন সঙ্গে, জেনে নিতে চলেছেন সুস্থ থাকার আরও কিছু উপায়, ফেসিলিটিজে ইলেকট্রোফিজিওলজি নিয়ে আরও কিছু কথা এবং অ্যাপোলো গ্লেনিগলসের কিছু সহযোগিতা জেনে নেওয়া যাক। মানুষের হার্ট মাতৃগর্ভেই কাজ শুরু করে এবং মানুষের মৃত্যুর আগে অবধি কাজ করে যায় অবিরাম। এমনকি ঘুমন্ত বা অজ্ঞান অবস্থাতেও সে ধুকপুক করতেই থাকে আর তার পাম্পিং এর কাজ চালিয়ে যায়। শরীরকে অক্সিজেন এবং পুষ্টি যোগানোই হার্টের প্রধান কাজ। এই যে বিশেষ একটি লাপডুপ ছন্দে স্পন্দন, এটি নিয়ন্ত্রিত করে একটি বিশেষ ইলেকট্রোপালমোনারি সিস্টেম। এর অনিয়ন্ত্রিত সমস্যার সমাধানে অত্যাধুনিক চিকিৎসা বিজ্ঞানে আবিষ্কৃত হয়েছে নানা পরিষেবা। হার্টের ইলেকট্রিক্যাল সমস্যা সম্পর্কে পুরোপুরি নিশ্চিন্ত হতে ইকোকার্ডিওগ্রাম, হল্টার মনিটর
ইলেকট্রোকার্ডিওগ্রাফি, স্ট্রেস টেস্ট, ইলেকট্রোফিজিওলজি স্টাডি এবং প্রয়োজন মাফিক টিল্ট টেবিল টেস্ট ও ILR নামে আরেক ধরনের বিশেষ স্টাডি করতে হতে পারে। কন্ডাকশন ব্যবস্থার গোলযোগের জন্য একদিকে ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরিতে অসুবিধে, অন্যদিকে তা প্রবাহিত হয়ে হার্ট পর্যন্ত পৌঁছানোর পথে সমস্যা দেখা দেয়। হার্টের কন্ডাকশন সিস্টেমে অনেক সময় দেখা যায় ফ্যাট বা ক্যালসিয়াম জমে গিয়ে এই ধরনের সমস্যা হয়েছে। এমনকি হার্ট অ্যাটাকের পরেও এই ধরনের সমস্যা সৃষ্টি হয়। তাছাড়াও রয়েছে থাইরয়েড জনিত বিভিন্ন অসুখ এবং জন্মের সময়কার গঠনগত ত্রুটি। কিডনির অসুখ বা ওই ধরনের কোনো অসুখের ওষুধ থেকেও হার্টের ইলেকট্রিক্যাল ইম্পালসের গোলযোগ দেখা দেয়। রোগীর ক্ষেত্রে অবস্থা বুঝে পেসমেকার প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এটি লো এনার্জি ইলেকট্রিক পালসের সাহায্যে হার্টের এলোমেলো ছন্দকে নিয়ন্ত্রণ করে প্রয়োজন অনুযায়ী সঠিক ছন্দ ফিরিয়ে আনা হয়। অ্যারিদমিয়া অর্থাৎ হার্টের ছন্দে গোলমাল হলে অনেক সময় বাচ্চাদেরকেও বিশেষ ধরনের পেসমেকার দেওয়া হয়। উপযুক্ত এবং নির্ভরযোগ্য হাসপাতালে সুদক্ষ বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে এই রোগের চিকিৎসা রোগীকে দিতে পারে শ্রেষ্ঠ সুরক্ষার পরম আশ্বাস। ভিজিটিং আওয়ার্স এবং ফেসিলিটিজের পর আমাদের শেষ বিভাগ দ্য ট্রুথ অ্যাবাউট, যেখানে স্বাস্থ্য, চিকিৎসা এবং হাসপাতাল পরিষেবা নিয়ে নানান জরুরি তথ্য থাকছে। তথ্য দেবেন স্বয়ং ডক্টর রূপালী বাসু। নমস্তে, গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ থাকুন, এটাই কামনা করি। আমাদের ফ্যামিলিতে হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে বা অ্যাক্সিডেন্ট হলে প্রায়ই আমাদের খুব তাড়াতাড়ি কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। রোগীর ওয়েলবিংয়ের ব্যাপারে যখন এই অবস্থায় কোনো সিদ্ধান্ত নিতে হয়, তখন অবশ্যই কিছু বিষয় মাথায় রাখতে হবে আমাদের। যেমন 1 নম্বর, সময়। সময় খুবই গুরুত্বপূর্ণ। সময় কারোর জন্য অপেক্ষা করে থাকে না। বুকে ব্যথা বা স্ট্রোক কিংবা ট্রমা যাই হোক না কেন, সময়ে যদি সঠিক পদক্ষেপ নেওয়া হয় তবে ভালো ফল পাওয়ার আশা থাকে। অবশ্যই রোগীকে সময় মতো হেলথ কেয়ার ফেসিলিটিতে নিয়ে যেতে হবে। 2 নম্বর, ট্রান্সপোর্ট। এটাও খুব গুরুত্বপূর্ণ। রোগীকে অ্যাম্বুলেন্সে করে স্থানান্তরিত করতে হবে। আধুনিক অ্যাম্বুলেন্সে অত্যাধুনিক লাইফ সাপোর্ট ইকুইপমেন্টের ব্যবস্থা থাকে। 3 নম্বর, ট্রান্সপোর্টে চিকিৎসা ব্যবস্থা। ডায়াগনোসিস, ট্রিটমেন্টের ক্ষেত্রে একটা ওয়েল ইকুইপড অ্যাম্বুলেন্স খুব গুরুত্বপূর্ণ। 4 নম্বর, এরপরে আসবে ট্রায়াজের কথা। ট্রায়াজ হলো রোগীদের ইমিডিয়েট কেয়ার নিডস অনুযায়ী শ্রেণীকরণ, ক্যাটাগরি 1, 2, 3। স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী সব সংস্থাগুলোতে সুষ্ঠু ট্রায়াজ ব্যবস্থা খুবই দ্রুত রোগীর রোগ এবং চিকিৎসায় উপযুক্ত ভূমিকা নেয়। 5 নম্বর, সবশেষে আসবো শিক্ষিত এবং উপযুক্ত স্বাস্থ্যকর্মীদের কথায়। ডক্টরস, নার্স, টেকনিক্যাল স্টাফ, এদের অভিজ্ঞতা এবং দক্ষতার উপরেই নির্ভর করে রোগীর সুরক্ষা। যে হাসপাতালে 24 ঘন্টা অভিজ্ঞ এবং শিক্ষিত স্বাস্থ্যকর্মী, কনসালটেন্ট ডাক্তার থাকেন, সেই হাসপাতালই কিন্তু অপেক্ষাকৃত নির্ভরযোগ্য। আজ এই পর্যন্ত। আবার দেখা হবে আগামী সপ্তাহে। নমস্তে।这青睐